আচ্ছা, এই ক্লাসে তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করব। ইংলিশে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা, প্রথমে আমরা দেখব ইলেকট্রিক ডাইপোলের সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা হচ্ছে লিখতে হয় কি জিনিসটা, দুটো আধান নেওয়া আছে, একটা নির্দিষ্ট দূরত্ব বা অতি ক্ষুদ্র দূরত্ব সবসময় বলা হয় ক্ষুদ্র দূরত্ব। তো এটাকে আমরা গাণিতিক সুবিধার্থে আমরা 2L করে নিলাম, মানে মধ্যখানে একটা পয়েন্ট নিয়ে এটা এল, তার মানে টোটাল ডিস্টেন্সটা কত হলো 2L। দূরত্বটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বটাকে কি বলা হয় ক্ষুদ্র দূরত্ব। আচ্ছা, একটা আধান সবসময় কি নিতে হবে, মাইনাস নিতে হবে, একটা আধান নিতে হবে প্লাস, এবং দুটো আধানের পরিমাণ সমান হতে হবে। তাহলে সংজ্ঞার মধ্যে কি লেখা থাকবে, সমপরিমাণ, যদি সংজ্ঞাটা লিখতে হয় সম পরিমাণ এবং বিপরীতমুখী দুটি বিন্দু আধান, আধানও লেখা যাবে তড়িৎ আধানও লেখা যাবে, ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। তাহলে এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, সমপরিমাণ এবং বিপরীতমুখী। তাহলে এই দুটো কথা এক্সপ্লেনেশন দিয়েছি, আরেকবার বলছি। সমপরিমাণ বলতে এটাও কিউ এটাও কিউ, বিপরীতমুখী বলতে এখানে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, দুটি বিন্দু আধান, এই দুটো হচ্ছে কি বিন্দু আধান। ক্ষুদ্র দূরত্ব, যে দূরত্বটার পার্থক্যটা আছে সেটাকে আমি 2L ধরেছি, এই 2Lটাকে বলা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব। 2Lটা হচ্ছে কি গাণিতিক সুবিধার্থে এটাকে আমি শুধু এল না নিয়ে 2L নিয়েছি, একটু পরে সেটা যখন অন্যান্য ক্যালকুলেশনসগুলো করব সেটা বোঝা যাবে যে কেন 2L নিয়েছিলাম। যে সংস্থা গঠন করে, এই শব্দটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সংস্থা। এই সিস্টেমটাকে টোটালটাকে কি বলা হয়, একটা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। আমরা এখানে যেহেতু আমরা স্থির তড়িৎ পড়ছি সেই কারণে এখানে তড়িৎ দ্বিমেরু, যখন আমরা চুম্বক পড়ব তখন সেটা চৌম্বক দ্বিমেরু, এইভাবে আমরা আলোচনা করব। কিন্তু এই পার্টটা যদি এখানে খুব ভালো করে পড়ে রাখা যায় বা মনে রাখা যায় তাহলে কি হয়, বইয়ের মধ্যেখানে যখন আমরা চুম্বক দ্বিমেরুটা নিয়ে আলোচনা করব তখন দেখা যাবে যে সমস্ত প্রুফ, ক্যালকুলেশন, ডিরাইভেশন যা আছে সব কিছু কিন্তু একই রকম একদম। তাহলে এই পার্টটা ভালো করে করা থাকলে ওই পার্টটা একটু জাস্ট মানে একটা দুটো ওয়ার্ড খালি এদিক ওদিক আছে, বাকিটা কিন্তু হুবহু সেম। সুতরাং এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রথম জিনিস যেটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক এটাকে আমরা লিখবো হচ্ছে কি দিয়ে, একটা পি দিয়ে লিখব, এবং এই পি এর মাথায় ভেক্টর চিহ্ন দেব, কারণ প্রথমেই বলে দিচ্ছি দ্বিমেরু ভ্রামক কিন্তু একটি ভেক্টর রাশি। তার কারণ হচ্ছে এর দিক আছে, এর মান আছে। তাহলে প্রথমটা বললাম এর যে মান কত, দ্বিমেরু ভ্রামকের মানটা কত, আমরা পি লিখলাম। তাহলে যে কোনো একটা আধান কিউ এর মধ্যে, যে কোনো একটা আধান মানে কিউ মানে আধানের মানটা, ইন্টু তাদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 2L, এই দুটোকে গুণ করলে যেটা পাবো সেটাকেই বলি আমরা দ্বিমেরু ভ্রামক। তাহলে 2QL ইজ ইকুয়াল টু পি হয়ে গেল। এটা যদি ভেক্টর রূপ আমাকে লিখতে হয়, এটার, তাহলে কি লিখবো, পি এর মাথায় ভেক্টর, এল এর মাথায় ভেক্টর থাকবে, কারণ কিউটা হচ্ছে আধানটা কিন্তু স্কেলার রাশি, সুতরাং শুধু এল এর মাথায় ভেক্টরটা আসবে। লেখার সময় কিন্তু সাবধান, পি এর মাথায় ভেক্টর, এল এর মাথায় ভেক্টর। তাহলে এই গেল আমার হচ্ছে ভেক্টর রূপ। আচ্ছা, বলেছিলাম কি এর মান আর দিকের ব্যাপারটা নিয়ে কি বলবো। দিকের ব্যাপার হচ্ছে, আমি ডায়াগ্রামটাকে আরেকবার আঁকার চেষ্টা করছি, প্লাস কিউ মাইনাস কিউ। সবসময় মাথায় রাখতে হবে যে দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। এমনি সময় যদি এটাকে একটা সিস্টেম হিসেবে ধরা যায় তাহলে প্লাস থেকে বলরেখা বেরিয়ে আসে, এসে কোথায় যায়, মাইনাসের মধ্যে মিশে গিয়ে, এবং সেটাই ভেতর দিয়ে কোথায় যায়, এইভাবে যায় ফ্রম মাইনাস টু প্লাসের দিকে। তাহলে পি ভেক্টরের দিক কি হবে, দিকটা হবে মাইনাস আধান কিউ থেকে প্লাস কিউ আধানের দিকে।
এটা হচ্ছে আমার ভেক্টরের দিক। এই ক্ষেত্রে বলা চলে যে রসায়নেতে এটার ব্যাপারটা একটু উল্টো উল্টো আছে। যেরকম আমরা এখানে ওই যেসব জিনিসপত্র বা জল, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, এসব জাতীয় জিনিসগুলো যখন আমরা আলোচনা করি তখন কি করা হয়, জলেরটাই আমি আঁকছি, এইচ, এটা এইচ, এটা এইচ, এটা এইচ না সরি, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের দিকটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামকের দিক। তাহলে নিয়মটা হচ্ছে কি, এইচটা প্লাস থাকে আর ওটা মাইনাস থাকে। তাহলে ওর মাইনাস থেকে প্লাসের দিকে আমরা তীর চিহ্নটা দিই, তাহলে তাদের লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। কিন্তু কেমিস্ট্রিতে ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রোপজিটিভ ধরা হয়, তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মকের থেকে তড়িৎ ঋণাত্মকের দিকে কিন্তু ডাইপোল মোমেন্টের চিহ্নটা দেওয়া হয়, সেটা একটা এখানে একটু অন্যরকম আছে। এটা হচ্ছে মাইনাস থেকে সবসময় কোন দিকে যাবে, প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। কার ডিরেকশন, পি এর ডিরেকশন, ব্যাস। আচ্ছা, এবার পি এর যদি মাত্রাটা বের করতে হয়, যদি বলে পি এর মাত্রা, তাহলে পি বলতে কি বোঝাই, আমরা একটা আধান বোঝাই, আর একটা 12 বলে একটা দূরত্ব বোঝাই। তাহলে যদি সাধারণভাবে একক বা মাত্রা জিজ্ঞাসা করে, তাহলে কি লিখব, এল টি আই, মাত্রাটা কত, এল টি আই, কারণ এল, এই এলটার জন্য এলটা এসছে, আর 2Q, টুটা তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে একটা ধ্রুবক সংখ্যা, তাহলে সেটার জন্য মাত্রা কত হবে, 1, আর কিউ এর জন্য হচ্ছে আধান ইজ ইকুয়াল টু তড়িৎ ইন্টু সময়, চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টাইম, তাহলে এখানে কারেন্ট ইন্টু টাইম, তাহলে সেটা হয়ে গেল আমার চার্জ বা আধান। আচ্ছা, এর যদি আমার এককটা গেল, হ্যাঁ মানে তোমার যে মাত্রাটা গেল, তাহলে এককটা কী লিখবো, এসআইতে লিখলে বোঝাই যাচ্ছে, একটা আধান রয়েছে তার জন্য আমি কুলাম্ব লিখলাম, আর 12 বলতে একটা দূরত্ব আছে তার জন্য কি লিখলাম, মিটার, কুলাম্ব মিটার। এটা যদি এসআইতে না হয় সিজিএসে লিখতাম, তাহলে কি করতাম, কুলাম্বের জায়গায় লিখতাম ইএসইউ আধান, মিটারের জায়গায় কী হয়ে যেত, সেন্টিমিটার, সিজিএস, ইএসইউ সেন্টিমিটার। আচ্ছা, এই গেল হচ্ছে আমার বেসিক টার্মস। তার মধ্যে একটা বা দুটো গুরুত্বপূর্ণ জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত। যদি জিজ্ঞাসা করে যে তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত, তাহলে প্রশ্নটার উত্তরটা কী হবে, আধানটা হচ্ছে 0। তার কারণ হচ্ছে একটা আছে মাইনাস কিউ, একটা আছে প্লাস কিউ, যোগ করলে কত হয়, নিশ্চয়ই 0 হয়। তাহলে মোট আধান দাঁড়ালো কত, 0। কিন্তু তড়িৎ ক্ষেত্র কি 0 হবে, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যদি বলা হয় তড়িৎ ক্ষেত্র কি 0, না, একেবারেই 0 না। সেটাই আমরা তিনটে ভাগে এবার আলোচনা করব, যে একটা হবে হচ্ছে আমার অক্ষের উপরে অবস্থিত কোনো একটা পয়েন্ট, আরেকটা হবে হচ্ছে আমার লম্ব সমদ্বিখণ্ডক করে তার উপরে কোনো একটা পয়েন্ট, আর একটা জেনারেল কেস করব। সেখানে দেখা যাবে যে কোনোটার ক্ষেত্রেই কিন্তু তড়িৎ ক্ষেত্র 0 হয় না। তার মানে একটা দ্বিমেরু যদি আমি ড্রয়িং করি, আর একটা কোশ্চেনে আছে, দ্বিমেরু ড্রয়িং করি, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, তাহলে এর চতুর্দিকে কোনো অঞ্চলের ভেতরে কিন্তু আমার 0 তড়িৎ ক্ষেত্র পাওয়া কিন্তু একটু মুশকিলের ব্যাপার, পাওয়া সম্ভব না। তাহলে আমরা এবার শুরু করছি আলোচনা, কিসের, দ্বিমেরু অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। তাহলে শুরু করছি, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে ড্রয়িংটা প্রথমে করব, মাইনাস কিউ প্লাস কিউ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ বলতে কি বোঝায়, তাহলে এইটার লাইন বরাবর কি করব, একটা ডটেড লাইন টানলাম, বোঝালাম কি এইটার উপরে অক্ষটা রয়েছে। তাহলে এই অক্ষের উপরে কোনো বিন্দু একটা পি নিলাম। আচ্ছা, এই পিটা আমি কি বলেছিলাম, যে তড়িৎ দ্বিমেরুর মানে মধ্যখানের যে বিন্দু, একদম ঠিক মাঝের বিন্দু, সেখান থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। প্রত্যেক সময় যখন আমরা এই ধরনের প্রুফগুলো করি, দেখা যায় যে এই মধ্যখানের বিন্দু থেকে যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তাহলে এই দূরত্বটা সবসময় কী হবে, আর। পিটা এখানেই থাক বা এখানেই থাক বা এখানেই থাক, যেখানেই থাক, সবসময় কেন্দ্র থেকে পি এর দূরত্ব কী হবে, আর। আচ্ছা, এবারে হচ্ছে আমি কি টোটালটাই কত নিয়েছিলাম,
2L, তাহলে এটাও L এটাও L। এই কারণে গাণিতিক সুবিধার্থে বারবার কথাটা উচ্চারণ করেছি, সেই কারণে কি করা আছে, দুটোকে LL করে ভাগ করে টোটাল লেন্থটা 2L নেওয়া আছে। আচ্ছা, এবার দেখতে হবে যে কি কি ঘটনা ঘটছে এখানে। প্রথম ক্লাস মানে দ্বিতীয় ভিডিওতে যখন বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র কোনো একটা পয়েন্টে যখন আমরা বের করার চেষ্টা করি তখন সেখানে কি রাখতে হয়, একটা টেস্ট চার্জ রাখতে হয়। সেই টেস্ট চার্জের মান কত, এখানে ধরে নিলাম 1। তাহলে এই প্লাসকে কী করবে, সাপোজ এখানে কত বসানো আছে +1, তাহলে এই প্লাস প্লাসে কী হবে, বিকর্ষণ হবে, তার জন্য আমি লিখলাম E1। আরেকটা হচ্ছে -q এই প্লাসকে কী করবে, টানবে, কিন্তু সেই পরিমাণ জোরে টানতে পারবে না, আধানটা সেমই আছে +q আর -q, কিন্তু যেহেতু +qটা p এর কাছাকাছি আছে, তাহলে এই যে বিকর্ষণ বলটা দেবে নিশ্চয়ই -q সেই পরিমাণ আকর্ষণ বল দিতে পারবে না। তাহলে E1টা কি লিখতে পারি, E1 ইজ গ্রেটার দ্যান E2, E1 E2 থেকে বড়। তাহলে লব্ধিটা নিশ্চয়ই কোন দিকে যাবে, E1 এর দিকে যাবে। তাহলে সেই লব্ধিটার মান বললাম E1টাকে একটু বড় করে দিই, তাহলে তাহলে মানে কি লিখতে পারি, E1 -E2, যেহেতু E1টা বড় E2টা ছোট, তাহলে সেটা একই লাইন বরাবর কাজ করছে, একটা এই দিকে একটা এই দিকে, তাহলে তাদের বিয়োগ ফলটাকে বলে দিতে পারি আমরা এবার চেষ্টা করব যে এই এর মানটা এবার নির্ণয় করা, কিন্তু প্রথমে লিখে নেব E1 আর E2টা কি আছে। আচ্ছা, প্রথমে লিখলাম E1 লিখতে গিয়ে কি করতে হবে আমাকে, ফর্মুলা কি ছিল, 1/4πε0 ইন্টু একটা আধান হচ্ছে Q। এবার Q থেকে এর দূরত্বটা কত, Q থেকে P পয়েন্টের দূরত্ব কত, বুঝতেই পারছি এই টোটালটা হচ্ছে R আর এইটুকু হচ্ছে L, তাহলে Q থেকে দূরত্ব P এর কত হবে, R - L। তাহলে Q থেকে P এর দূরত্ব কত হলো, R - L, তাহলে এখানে কত লিখবো, R - L এর হোল স্কোয়ার। এবারে দিকটা কোন দিকে হবে, বাইরের দিকে, সেটা আমি ডিরেকশনটা দিয়ে দিয়েছি বাইরের দিকে। আর E2টা কত হবে, 1/4πε0, আমি এসআইতে করছি সব। এখানেও আধানটা কত আছে Q, কিন্তু এর দূরত্বটা মানে -Q থেকে P এর দূরত্ব কত, নিশ্চয়ই R এর সঙ্গে L যোগ করে আমরা পাই, সেটা কত হবে, R + L হোল স্কোয়ার। তাহলে কোন দিকে, এটা উল্টো দিকে। তাহলে রেজাল্টেন্ট কী হবে বলেছি, বা লব্ধি কত হবে, E1 - E2। তাহলে সাধারণভাবে যেরকম আমরা বিয়োগ করি, তাহলে কোনটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে দুটো থেকে কী কমন যাবে, Q/4πε0টা কমন যাবে, ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে কি, R - L হোল স্কোয়ার -1/R + L হোল স্কোয়ার। রেজাল্টেন্ট কোন দিকে আছে, এটা বড় এটা ছোট, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে, বাইরের দিকে। আচ্ছা, যে লাইনটাতে ওই কথায় শেষ করেছিলাম সেটা হচ্ছে এই লাইন, আমি আরেকবার লিখে নিলাম, Q/4πε0। এবার হচ্ছে অঙ্কের নিয়ম অনুযায়ী লসাগু করতে হবে, তাহলে ওপরে কি হবে, R + L হোল স্কোয়ার -R - L হোল স্কোয়ার। এবার আমরা জানি A + B হোল স্কোয়ার - A - B হোল স্কোয়ারের ফর্ম কি, আর নিশ্চয়ই 4AB হয়। তাহলে এখানে দাঁড়াবে কি, 4RL বাই, এখানে আছে R - L ইন্টু R + L, তো দুটো মিলে কত, R স্কোয়ার - L স্কোয়ার, A - B ইন্টু A + B, তার উপরে স্কোয়ার আছে মানে এটার হোল স্কোয়ার। তাহলে এটাই যদি এইভাবে করতে অসুবিধা, যেভাবে বললাম A + B হোল স্কোয়ার - A - B হোল স্কোয়ারটা 4AB আসে, তাহলে এক কাজ করতে পারিস, সেটা হচ্ছে এটাকে পুরোপুরি এক্সপ্যান্ড করে দেওয়া, R স্কোয়ার + 2RL + L স্কোয়ার করে এটাকেও এক্সপ্যান্ড করে দেওয়া A + B A - B হোল স্কোয়ার ফর্মে করে কাটাকাটি করলে দেখা যাবে 4RL আসছে। এবার আমি কি করলাম, এখান থেকে 4QRL বাই 4πε0 R স্কোয়ার - L স্কোয়ার হোল স্কোয়ার, ওপর নিচে 4 কাটা যায়, তা সত্ত্বেও আমরা 4টা কাটবো না, তার কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে 1/4πε0 রাশিমালাটাকে ইনট্যাক্ট রাখতে, কারণ এর একটা নির্দিষ্ট মান আছে বলে দিয়েছিলাম 9 × 10⁹, তাহলে সেটা বসালেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে কী করছি, এই যে ওপরের পার্টটা আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে 2QL, তাহলে 4-এর থেকে 2 নিয়ে নিয়েছি, Q নিয়ে নিয়েছি, L নিয়ে নিয়েছি, পড়ে আছে কত, 2R, তাহলে নিচে হচ্ছে R স্কোয়ার - L স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে 2QL আমরা কি শিখে এসেছি, P সমান হচ্ছে 2QL, তার মানে দ্বিমেরু ভ্রামকের রাশিমালাটা কত নির্ণয় করেছিলাম, 2QL। তাহলে এখানে কত লিখব, 4πε0, এটা P, এটা 2R, R স্কোয়ার - L স্কোয়ার হোল স্কোয়ার, বা একটু ভালো করে লিখলে এরকম চেহারাটা আসে, 2PR
বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এবার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ই এর এই যে রাশিমালাটা এলো, কোনটা এলো? এইটা এলো শেষ। পরীক্ষায় যখন অঙ্ক দেবে, বা অঙ্কই বলা চলে, অঙ্ক বললেই ভালো হয়, যদি দ্বিমেরুটার দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তার মানে ওই 12 যেটা আমরা লিখেছিলাম, দৈর্ঘ্যটা যদি অঙ্কে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। আমি আবার রিপিট করছি, যদি পরীক্ষার অঙ্কে যদি দ্বিমেরুটার দৈর্ঘ্যটা, মানে ওই যে 12 ধরেছিলাম যেটা, সেটা যদি দেওয়া থাকে 5 সেন্টিমিটার, 0.5 মিলিমিটার, 0.2 মিলিমিটার, মানে যত ক্ষুদ্রই হোক, যেটা যদি দেওয়া থাকে, মানটা যদি উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু কি করতে হবে? এইটা দিয়েই করতে হবে কিন্তু। আচ্ছা, যদি বলে যে না, দ্বিমেরুটা অতিরিক্ত ক্ষুদ্র, সেটা ধরে যে পি বিন্দুটা আমরা নিয়েছি সেটা বহু দূরে, যেটা নিলাম আমরা -q + q বলে যে দ্বিমেরুটা নিয়েছি, তার যে দৈর্ঘ্য, যেটা দুটো কিউয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের সঙ্গে তুলনা করলে এই পি এর দূরত্বটা অনেক 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 বড়। তার মানে এই দূরত্বটার সঙ্গে এই দূরত্বটা তুলনা করলে সেটাকে আমরা নগণ্য হিসেবে ধরতে পারি। এমন যদি কেস হয়, তাহলে আমরা কন্ডিশনটাকে কী লিখব? শর্ত লিখি আমরা। শর্ত হচ্ছে আর ভেরি গ্রেটার দ্যান এল। এই যে আরটা যদি এল এর থেকে খুব বড় হয়, তাহলে আমি এখানে কি করব? এলটাকে এখানে নগণ্য বলে ধরব। তাহলে রাশিমালাটা কি দাঁড়াবে তখন? 2pr, নিচে রয়েছে 1/4, লিখলাম। তাহলে আর স্কোয়ারের স্কোয়ার, তার মানে কি এলটাকে আমরা এখানে নগণ্য ধরে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আর স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 2pr/4πε0 r⁴। তাহলে এই r⁴ আর আর কাটাকাটি করলে নিচে কত পড়ে থাকে? 2p/r³, 4πε0। তাহলে এইটা হচ্ছে আমার কি? লব্ধি। এটা হচ্ছে আমার, এখানে 2pr ছিল, r4, আর স্কোয়ার, এবং এলটা যদি ওখানে বাদ দিয়ে দিই, তাহলে আর স্কোয়ার হয়ে যাচ্ছিল, একটা আর কেটে গেলে কি পড়ে থাকছে? r³। তাহলে এটাই হচ্ছে আমার লব্ধি তড়িৎ ক্ষেত্র। কার জন্য তড়িৎ ক্ষেত্র? এটা দ্বিমেরুর জন্য, এবং তার অক্ষের উপর অবস্থিত কোনো একটা পি বিন্দুতে এটা। যদি কোনো দ্বিমেরুর দৈর্ঘ্য উল্লেখ না করা থাকে, তখন আমি এটা দিয়ে করতে পারবো, কিন্তু উল্লেখ করা থাকলে কিন্তু মেইন ফর্মুলাটা দিয়ে করতে হবে। আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর। একই রকমভাবেই ক্যালকুলেশনগুলো হবে, সব কিছু হবে, শুধু স্থানটা আলাদা। সেটা হচ্ছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দু, ঠিক আছে, সেই বিন্দুতে কি নির্ণয় করব? সেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। সেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আচ্ছা, ছবিটা আগে আঁকার চেষ্টা করি। দ্বিমেরু নিয়েছি, একটা -q, একটা +q। লম্ব সমদ্বিখণ্ডক বলতে এই যে সেন্টার পয়েন্ট যেটা ছিল, এটা এদিকটা এল, এদিকটা এল। তাহলে এরকম কোনো একটা পয়েন্ট নিলাম পি, এখানে পিটা নিলাম। তাহলে আমরা এই পয়েন্টে, এই পি পয়েন্টে কি নির্ণয় করব? পি পয়েন্টে নির্ণয় করব হচ্ছে এই দ্বিমেরুর জন্য, পি বিন্দুতে কি নির্ণয় করব? এই দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য কত। তাহলে আমরা কি শিখেছি? এটা হাফ হাফ করে এল এল নিতে হয়। আর বলেছিলাম আগেরটা, মানে আগেরটা যখন বোঝাচ্ছিলাম, তখন বললাম যে কেন্দ্র থেকে, দ্বিমেরুর কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব সবসময় কি নিতে হয়? আর। আচ্ছা, এবারে এখানেও +q এর জন্য এখানে একটা ফিল্ড পাবো, -q এর জন্য এখানে একটা ফিল্ড পাবো। তাহলে সেটা যদি ড্রয়িং করতে হয়, তাহলে কি করব? এইখানে +1 রাখা আছে, তাহলে প্লাসে প্লাসে কী হবে? বিকর্ষণ। প্লাসে প্লাসে কী হলো? বিকর্ষণ। আর এই মাইনাস আর প্লাসে কী হবে? আকর্ষণ। প্লাসে প্লাসে বিকর্ষণ, আর মাইনাসের প্লাসে কী হবে? আকর্ষণ। এবারে আমি যে কোনো একটা কোণকে যদি আমি থিটা ধরি, তাহলে এই দুটোকে এবার উপাংশে ভাঙতে হবে। ক্লাস 11 আমরা শিখেছিলাম উপাংশে কী করে ভাঙতে হয়। তাহলে একটাকে যদি আমি E1 বলে থাকি, একটাকে যদি E2 বলে থাকি,
তাহলে দুটো উপাংশে ভাঙলে কি হবে, এইটা হয়ে যাবে E1 সাইন থিটা। কেন সাইন থিটা লিখলাম বলছি, এটা হবে E1 কস থিটা। এটা যদি থিটা হয় তাহলে অবশ্যম্ভাবী এটা কি হবে, থিটা, অনুরূপ কোণ। এবার আমাকে জিজ্ঞেস করবি তোরা যে হঠাৎ করে এইটা এই ভূমির সঙ্গে এটা সমান্তরাল হবে, তার কি গ্যারান্টি আছে? একটাই গ্যারান্টি আছে, সেটা হচ্ছে এই কিউ থেকে পি বিন্দু দূরত্ব আর এই কিউ থেকে পি বিন্দু দূরত্বটা সমান আছে। সমান কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটাও কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সুতরাং বিকর্ষণ বল আর আকর্ষণ বলের মানটা সমান হওয়ারই সম্ভাবনা। সেই কারণে আমরা বলতে পারি E1 ইজ ইকুয়াল টু E2। আবার এখান থেকে উপাংশ ভাঙলেও বলতে পারি। তাহলে E2টাকে কি লিখতে পারি, এই একটা উপাংশ যাবে, একটা নিচের দিকে যাবে, তাহলে E2 কস থিটা। আবার লিখলাম থিটা, কেন? এই কোণটা আর এই কোণটা আবার একান্তর কোণ। তাহলে নিচেরটা কত হবে, E2 সাইন থিটা। তাহলে এই E1 সাইন থিটা আর এই E2 সাইন থিটা দুটো নিশ্চয়ই একটা আরেকটার সঙ্গে সমান হবে। তাহলে E1 সাইন থিটা ইজ ইকুয়াল টু E2 সাইন থিটা। দুই থেকে সাইন থিটাটা কেটে গেলে কি হয়ে যাচ্ছে, E1 ইজ ইকুয়াল টু E2। আমরা ধরে নিলাম এটাকে E ধরে নিলাম, ধরি কি ধরলাম, E1 E2টাকে সমান প্রমাণ করতে পেরে গেছি। সেটার টোটালটা ইজ ইকুয়াল টু, মানে দুটোরই মান কত ধরে নেবো, E ধরে নেবো। তাহলে লব্ধিটা কোন দিকে গেল, এই উপাংশটা আর এই উপাংশটা একে অপরকে নালিফাই করে দিয়েছে। রেজাল্টেন্ট কোন দিকে গেছে, যেদিকে মাইনাস কিউটা আমি ড্রয়িং করেছি সেই দিকে রেজাল্টেন্টটা কিন্তু যাচ্ছে সবসময়। এটা মনে রাখতে হবে যে প্লাসের দিকে কিন্তু রেজাল্টেন্টটা যায় না বা লব্ধিটা যায় না, মাইনাস কিউ এর দিকে লব্ধিটা যায়। তাহলে লব্ধি কত, E1 cos থিটা প্লাস E2 cos থিটা, এই পেলাম আমরা লব্ধি। এবারে একটু আগে কী করলাম, E1 আর E2 ইজ ইকুয়াল টু কত করে দিয়েছি, E। তাহলে এটাও E cos থিটা, এটাও E cos থিটা, তাহলে দুটো মিলে কি লিখতে পারি, 2E cos থিটা। তাহলে এই হচ্ছে আমার লব্ধি। এবার কি করতে হবে, E এবং cos থিটার মানটা ছবি থেকে আমরা লিখব। আচ্ছা, E যে কোনো একটা লিখলে হবে, বিকর্ষণ আর আকর্ষণ বলেছি মানটা সমান থাকে। তাহলে E ইজ ইকুয়াল টু কত লিখব, 1/4πε0। তাহলে আধানটা কি আছে, কিউ, বাই এই দূরত্বটা কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, আর একটা রাশিমালা লাগবে, সেটা হচ্ছে কোন রাশিমালাটা, কস থিটাটা লাগবে। এটা বেরিয়ে গেল, ইটা বেরিয়ে গেছে, আর একটা রাশিমালা লাগবে হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা বলতে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি ভূমি হয় এল, তাহলে অতিভুজটা কত বলেছি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের রুট। তাহলে নিশ্চয়ই কত হবে, এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবারে তাহলে কী করবো, এই লব্ধির এই এখানে বসিয়ে দেবো। তাহলে 1/4πε0 কিউ বাই, তাহলে স্কোয়ার রুটের উপরে স্কোয়ার আছে মানে তাহলে রুটটা উঠে যাচ্ছে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে ওপরেরটা কত লিখলাম, 1/4πε0 2QL। আচ্ছা, এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের মাথায় পাওয়ার কত, 1। এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট মানে হচ্ছে পাওয়ার কত, হাফ। তাহলে 1 আর হাফ মানে 1 আর হাফ যোগ করলে 3/2 হয়ে যায়। তাহলে এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার কত হয়ে যাবে, 3/2। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে রুট পাওয়ার হচ্ছে কত, হাফ। তাহলে 1 প্লাস হাফ হচ্ছে 3/2। আবার 2QL সমান কি জানি আমরা, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। লাস্ট লাইনটা কি লিখলাম, 1/4πε0 পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। এইবারে এখানেও সেই একই কথা আবার উচ্চারণ করতে হবে আমাকে। সেটা হচ্ছে যদি দ্বিমেরুর দৈর্ঘ্য কোশ্চেনে উল্লেখ করা থাকে তাহলে আমাকে এই ফর্মুলা দিয়ে করতে হবে, আর না হলে কি করতে হবে, আগের কেসে যেরকম করেছি যে আর ভেরি গ্রেটার দ্যান এল, এই কন্ডিশনটা তাহলে নিয়ে আসতে হবে। তাহলে সেখানে কী হবে, এলটা নগণ্য হয়ে যাবে, নিচে আর স্কোয়ার আছে টু দ্য পাওয়ার 3/2, তাহলে কত হচ্ছে আর কিউব। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে কত, পি বাই আর কিউব। তাহলে ই ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 1/4πε0 পি বাই আর কিউব। আমি আরেকবার রিপিট করছি, যদি এল এর মানটা দেওয়া থাকে বা দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তার মানে 2L দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। যদি না দেওয়া থাকে, মানে এই কন্ডিশনের মধ্যে এসে যায় যদি, তাহলে আমি এলটাকে নগণ্য করলে আর স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2 মানে কত, 2 এর 2 কেটে গেলে 3 পড়ে থাকছে, তাহলে আর কিউব।
আর 2QL কে এখানে পি লেখাই আছে অলরেডি, তাহলে 1/4 পি বাই আর কিউ। আচ্ছা, তৃতীয় বা এটাকে বলি আমরা জেনারেল কেস বলা হয়, একদম জেনারেল কেস। তার কারণ হচ্ছে হেডিংটা কি লেখা আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। এই যে লেখা আছে যে কোনো বিন্দু, তাহলে যে কোনো মানে কি কেস, এটা জেনারেল কেস। আচ্ছা, তাহলে প্রথমে আবার আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে -q + q। আমরা কি জানি দ্বিমেরু ভ্রামক কোন দিকে যায়, শিখেছি -q থেকে +q দিকে যায়। এবারে বলছে যে আমি যদি বিন্দুটা অক্ষের উপরও নিচ্ছি না, আবার লম্ব সমদ্বিখণ্ডকের উপরও নিচ্ছি না, অন্য কোনো একটা পি বিন্দু নিচ্ছি, অন্য কোনো একটা জায়গায় পি বিন্দু নিলাম, এটা পি বললাম। তাহলে কেন্দ্র থেকে লাইনটা কি করব, জুড়িয়ে দেবো। শিখেছি এটা এল, এটা এল নিতে হাফ হাফ করে। আর বলেছি কেন্দ্র থেকে পি এর দূরত্ব সবসময় কি হয়, আর। আচ্ছা, এবারে বলছে এই যে লাইনটা টানলাম, এটা দ্বিমেরুর সঙ্গে কত কোণ করে আছে, থিটা। এটুকু আঁকার পরে চেষ্টা করব যে এই দ্বিমেরুটাকে দুটো উপাংশে ভেঙে দিতে। কারণ হচ্ছে আমি যখন কোনো একটা জিনিসকে, ধর এটা পি, এই একটা উপাংশ যাবে কত কোণে, থিটা কোণে, আর তার সঙ্গে লম্বভাবে আরেকটা উপাংশ থাকবে এদিকে। তাহলে পি এর সঙ্গে থিটা মানে এটা নিশ্চয়ই পি কস থিটা হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, পি সাইন থিটা। থিটার সঙ্গে আছে এইদিকে, তার মানে এটা কোসাইন, এটা হচ্ছে সাইন উপাংশ। তাহলে এই দ্বিমেরুটাকে দুটো ভাগে যদি আমি ভাগ করি, তাহলে একটা ভাগ কীরকম হবে, এই টাইপের, আরেকটা ভাগ কীরকম হবে, এই টাইপের। ঠিক আছে, তাহলে একটা ভাগ হচ্ছে এই, আরেকটা ভাগ হচ্ছে কেমন, এই। কেন, আমি যদি এই দিকটা ঢেকে দিই, তাহলে এই দিকটার সঙ্গে এই দিকটার মিলটা পাওয়া যাবে, যে পি কে দুটো উপাংশে ভাঙা হয়েছে, এইটা পি, তাহলে এই দিকের উপাংশটা কি দাঁড়াবে, পি কস থিটা, আর এই দিকের উপাংশটা কি দাঁড়াবে, পি সাইন থিটা। তার মানে আমি এই দ্বিমেরুটার অস্তিত্ব বাদ দিচ্ছি, দিয়ে কি করছি, এটাকে দুটো ভাগে ভেঙে নিয়ে দুটোকে আলাদা করে বিশ্লেষণ করব। তাহলে শুরু করা যাক বিশ্লেষণ। আচ্ছা, এই যে দ্বিমেরুটা দেখা যাচ্ছে, মানে পি কস থিটা যে দ্বিমেরুটা দেখা যাচ্ছে, সেই দ্বিমেরুর জন্য পি বিন্দুটা কোন পিন, মানে কোন পয়েন্ট, একটা অক্ষস্থিত পয়েন্ট। আবার বলছি, পি কস থিটা যে দ্বিমেরুটা, সেই দ্বিমেরুর জন্য এই পি বিন্দুটা কি হবে, একটা অক্ষস্থিত বিন্দু। তাহলে অক্ষস্থিত বিন্দুর যে ফর্মুলাটা পেয়েছি আমরা, সেটা কি পেয়েছিলাম, 2p/r3। না, অক্ষস্থিত বিন্দুটা পেয়েছিলাম হচ্ছে, হ্যাঁ, অক্ষস্থিত বিন্দুটা পেয়েছিলাম 2p/r3। তাহলে এখানকার প্রাবল্যটা কোন দিকে যায় বলেছিলাম, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, এখানেও কি হবে, এটা মাইনাস এটা প্লাস। তাহলে যায় কোন দিকে, প্লাসের থেকে বাইরের দিকে, প্লাসের থেকে পি থেকে বাইরের দিকে। তাহলে সেটাকে আমি E1 বললাম। তাহলে E1 এর রাশিমালাটা লিখছি এখানে 1/4πε0। তাহলে ওপরে কি লিখবো, এখানে কি এসেছিল, p/r3। কিন্তু এখানে লেখাটার মধ্যে একটা পরিবর্তন হবে একটা, ঠিক আছে, এটা 2p/r3, E1 = 2p/r3। অক্ষস্থিত বিন্দুতে কি পাওয়া যায়, 2p/r3, কিন্তু এটা 2p হবে না 2p cos থিটা হবে, 2p cos থিটা হবে। তার কারণ হচ্ছে এইটা পিটা না, কিন্তু অরিজিনালটা না, এটাকে ভেঙে যেটা p cos থিটা করেছিলাম, সেই p cos থিটার জন্য এটা হচ্ছে অক্ষস্থিত বিন্দু। তাহলে এখানে কত লিখতে হবে, p cos থিটা। তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, এই যে বাইরের দিকে। আচ্ছা, E2 মানটা লিখি এবার 1/4πε0। এবার খেয়াল করতে হবে, এই যে দ্বিমেরুটা আরেকটা উপাংশ যেটা যেটা পি সাইন থিটা, তার জন্য এই পি বিন্দুটা কিন্তু, এই যে এখন ডটেড লাইনটা টেনে দিই, তাহলে চেহারাটা দেখতে অনেকটা অনেকটা আগের মতো। এই যে লম্ব সমদ্বিখণ্ডকের যে চেহারাটা আমরা ড্রয়িং করেছিলাম, এরকম চেহারা এসে যাচ্ছে। তাহলে এই যে ত্রিভুজ আকৃতি জিনিসটা চলে এসছে। এবার ওখানেও বলেছিলাম যে যেদিকে মাইনাস থাকে সেই দিকে আমার লব্ধিটা যায়, তাহলে সেটাকে বললাম E2। তাহলে সেই লব্ধিটার মানটা কত এসেছিলো, p/r3। এখানেও পরিবর্তন হবে কি, এখানে আমি পি লিখতে পারবো না, এখানে পি সাইন থিটা লিখতে হবে। কেননা জি দ্বিমেরুটা নিয়ে আলোচনা করছি এখানে, যার জন্য এই পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিন্দু, সেটা হচ্ছে আমার পি সাইন থিটা। তাহলে এবার কি করব, দুটো উপাংশ পেয়েছি, দুটো উপাংশ বা দুটো লব্ধি পেয়েছি, একটা হচ্ছে এর জন্য, একটা হচ্ছে এর জন্য। তাহলে সাধারণভাবে অরিজিনালটা যখন আমরা লব্ধিটা বার করব,
তখন নিশ্চয়ই এই দুটোর আবার লব্ধি বার করে দিতে হবে। ধরে নিলাম সেটা ই, তাহলে ই ইজ ইকুয়াল টু কত, রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তাহলে এই যদি রাশিমালা হয় তাহলে মানগুলোর বসিয়ে দেওয়া যাচ্ছে 1/4πε0 2p cos থিটা বাই r কিউবের হোল স্কোয়ার প্লাস পি, এটাও 4πε0 আছে, সাইন থিটা বাই r কিউব তারও স্কোয়ার। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি 1/4πε0 স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে রুট থেকে বেরিয়ে এলে 1/4πε0 বেরিয়ে আসবে। এখানে পি আছে, পি স্কোয়ার করে বেরিয়ে এসে রুটের তলা দিয়ে বেরিয়ে এলে কী হবে, পি আর কিউবটা বেরিয়ে আসবে। এখানে শুধু রুটের তলায় কি পড়ে থাকবে, 2 cos থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে p/4πε0 আর কিউব, এখান থেকে করা যায় হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে একটা cos স্কোয়ার থিটা যদি নিয়ে নিই তাহলে সেই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে এটা পড়ে থাকবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 4πε0 ইন্টু আর কিউব। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি ই এর রাশিমালার এক্সপ্রেশন। এরপরে খালি একটা জিনিস বাদ থাকছে, সেটা হচ্ছে ওই E1 E2-র মধ্যে যে লব্ধিটা পাস করলো, মানে এই যে লব্ধিটা পাস করালাম, এই লব্ধিটার ক্ষেত্রে যদি একটা কোণ বার করতে বলে, কোণটা হচ্ছে ধরে নিচ্ছি এইটাই ধরে নিচ্ছি ফাই। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা কমপ্লিট করি তাহলে ট্যান ফাই কত হবে, এটা E2 তো, তাহলে এইটাও কত হবে E2। তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু E2/E1। ট্যান ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে E2/E1। তাহলে আমরা এখানে রাশিমালা অলরেডি পেয়েছি E2 আর E1 এর। তাহলে E2/E1 মানে এটা বাই এটা, তাহলে সব 1/4 কেটে যাবে, পি কেটে যাবে, আর কিউব কেটে যাবে, শুধু থাকবে সাইন থিটা বাই 2 cos থিটা। কী পড়ে থাকবে, সাইন থিটা বাই 2 cos থিটা। তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে হাফ ট্যান থিটা। তাহলে আমরা রাশিমালাটা যেটা পেলাম সেটা হচ্ছে ট্যান ফাই ইজ ইকুয়াল টু হাফ ট্যান থিটা। তাহলে এটা হলো আমার দিকের ব্যাপারটাও ক্লিয়ার হলো। এখানে ট্যান ফাই ইজ ইকুয়াল টু হাফ ট্যান থিটা। এই ভিডিও এই পর্যন্তই।